তিনজনের তরফ থেকে প্রশ্নটা, আমাদের টিমের তরফ থেকে তোমাদের প্রত্যেকের প্রশ্ন যে হাউ ওয়াজ দ্য ট্রেলার, তোমাদের কেমন লাগলো? খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। এবার তোমরা প্রশ্ন করো। প্রথম কাজ এবং এরকম একটা প্রজেক্ট, এটাই মনে হয় একটা আলাদা, মানে একটা আলাদা মনে, হ্যাঁ একটা আলাদা এক্সপিরিয়েন্স। একটু যদি অনুভূতিটা শেয়ার করো। দেখো, কিছু অনুভূতি হয় যেগুলো শুধু ফিল করা যায় না, হয়তো ভাষায় মানে ফিল করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। তো লহ গৌরাঙ্গের নাম রে এরকম একটা জীবনের অ্যাসেট, সেটা সব সময় আমার মানে জীবনে একটা সেরা সেরা স্মৃতি হয়ে আমার মণিকোঠায় রয়ে যাবে। মানে এরকম একটা জিনিস, এরকম কম্বিনেশন, এরকম মানে একটা সুন্দর, মানে কি বলবো, মানে চারিদিক থেকে ব্লিসফুল, মানে আমি কি বলবো, মানে এটা সম্পূর্ণটাই একটা ব্লেসিং কোথাও গিয়ে। আত্রিকা, তোমার এরকম একটা লক্ষ্মীপ্রিয়ার ক্যারেক্টার, প্রথমবার এবং প্রথম ছবি, এই অনুভূতিটা মনে হয় মুখে বলে প্রকাশ করা যায় না। ডেবিউ। আর যেটা আমি বারবার বলছি, এখনও বলছি, যে সব কিছু শুরুর আগেই আমরা পুজো দিই। প্রথম কাজ যেটা করি বাড়ি থেকে বেরোনোর আগে বা নতুন কিছু শুরু করার আগে আমরা পুজো করি। এই পুজোটাই না আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত মানে কি বলবো, পজিটিভিটি দেয় যে সবটা মসৃণ হবে, খুব ভালো হবে। তো আমাদের দুজনের প্রথম ডেবিউ, ফার্স্ট, সেই জায়গা থেকে লহ গৌরাঙ্গের নাম রেখে ঈশ্বরকে নিয়ে একটা ছবি। তো ঈশ্বরের সাধনা দিয়ে যে পথে আমরা নামছি, সেই পথ মসৃণ হতে বাধ্য, এটা আমি মনে করি। এবং সত্যি এটা একটা ইমোশন। আর আজকে ট্রেলারটা সত্যি আমারও অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। আর এবার তোমাদের পালা দেখার সিনেমাটা 25 তারিখ গিয়ে বলার কেমন লাগলো না লাগলো। আর এই অনুভূতিটা প্রকাশ করার মতন। আর যেখানে সৃজিত দা ডিরেক্টর, যেখানে শুভশ্রীদি, ঈশাদি, ইন্দ্রনীলদা, যিশুদা, মানে সবার সাথে কি বলবো, একই ফ্রেম শেয়ার করা, এটা অনেক বড় একটা পাওয়া প্রথম ছবিতে। আমরা কি বলবো? আমার মানে ওয়ার্ডসে আমি বলতে পারবো না, সাজিয়ে উঠতে পারবো না, বাট একটা অদ্ভুত ইমোশন কাজ করছে আমার এই মুভিটায় কাজ করার পর থেকে। মানে রানাদা আমাকে যখন এটা অফার করেছিল তখন, মানে কি বলবো, 6 বছর আগে, এবং তখন কি বলবো, কথা অনেকেই দেয় কিন্তু কথা রাখে কজন। তো 6 বছর পর আই ডিড নট এক্সপেক্ট যে রানাদা মনে রাখবে যে এই পার্টটা আমার জন্য ছিল। বাট না, যখন বিষ্ণুপ্রিয়ার কথাটা উঠেছে তখন রানাদা প্রথম আমাকে ফোন করে, এবং ফোন করে আমি যখন যাই, তারপর শ্রীজিতার সাথে আলাপ করানো হয়, এবং যখন লক হয়ে যায় প্রজেক্টটা, প্রচণ্ড ভয়ে ছিলাম আমি যে কি হবে। বিকজ যেরকমটা ওরা বলছিল যে শ্রীজিতদা প্রচণ্ড বকাবকি করে, এরকম আমরা শুনে থেকেছি বাইরে থেকে। তো প্রচণ্ড ভয়ে ছিলাম। তো আমি কাকে বিরক্ত করবো, রানাদাকে প্রত্যেক দিন বিরক্ত করতাম যে কি হবে, খুব ভয় লাগছে, পারবো না আমি ডায়লগগুলো ঠিকঠাক থ্রোয়িং দিতে পারবো না, যদি আমার সেই সিনটা চোখে জল না বেরোয় কী হবে, যদি চোখে জলটা ধরে না রাখতে পারি কী হবে, এরকম নানা প্রশ্ন ছিল। তখন রানাদা একটাই কথা বলেছিল যে জগন্নাথদের সাথে থাকবেন, তুই করে যা তোর পার্টটা। তো সত্যিই তাই, মানে যখন সিনটা আমরা শুটিং করছিলাম আমি দিব্য, তো তখন কিন্তু ন্যাচারালি আমার চোখে জলটা এসেছিল সেই সময়। তো আমার কোনো আলাদা করে ওটা, আর যখন আমরা ওই সিনগুলো অভিনয় করছিলাম, মানে আমাদের সত্যিই মনে হচ্ছিলো যে আমরা ওই যুগেই বাস করছি। মানে এমন নয় যে ওটা একটা সেট ক্রিয়েট করা হয়েছে বা আমরা ওখানে অ্যাক্টিং করছি বা কিছু, আমাদের ওই ফিলিংটাই আসছিলো। একদমই, সবাইকে এক টাইম লাইনে না পেলেও তিনজন, তোমরা তিনজন খুব, ইফ আই এম নট রং, তোমাদের হ্যাঁ, আমরা তিনজন একটাই সেম time এ। ছিল। তো সেই ক্ষেত্রে তিনজনের বন্ডিংটা কেমন হলো একটু শুনি। আরাত্রিকার যখন দেখা প্যাক হয়নি। আপ হয়েছে, হ্যাঁ, এদের দুজনের আমার সাথে এদের তখন দেখা হয়নি। কি করে দেখা হবে? আমি লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া, আমি মরে যাওয়ার পরে ওকে বিয়ে করেছিল। তো স্বাভাবিকভাবে আমার দুজন একসাথে কি করে সম্ভব, সেটা তো সম্ভব এবং নয়। সেটেও দেখা হয়নি এই কারণে, কারণ একদিন এরকম হয়েছিল যে ওর সাথে সিন ছিল, ওর সাথেও সিন ছিল, সেদিনকে হ্যাঁ। দেখা হওয়ার সম্ভাবনা ছিল। বাট তার মাঝখানে আর একটা সিন ছিল আমার, সেই ফাঁকে ওর প্যাক আপ হয়ে যায় এবং ও বাড়ি চলে যায়। সেই সিনটা করছি আমি যখন, তখন ও আসে, তারপরে সিনটা ওর সাথে আমার হয়। হ্যাঁ, তাই হ্যাঁ। দুজনের দেখা হয়নি সেটে। আচ্ছা, বকুনি কি কেউ খেয়েছে? না, আমরা তিনজনের একজনও খাইনি, আমরা তিনজনের একজনও বকা খাইনি। তবে বকুনি খেতে দেখেছি, ইভেন হ্যাঁ, ও দেখেছে, আমিও দেখেছি। সেটা দেখে তো আমাদের হ্যাঁ, সেটা আমরা দেখেছি। বাট মানে মানে সুজিত স্যার ফ্লোরে যথেষ্ট ঠান্ডা থাকেন, খুব সত্যি কথা বলছি, ঠান্ডা থাকেন, যথেষ্ট ঠান্ডা থাকেন। এবার কি হয়, আমরা খুব সত্যি কথা বলছি যে ওরাও আমার সাথে আশা করি এগ্রি হবে, যে আমরা যখন স্ক্রিপ্টটা পাই, আমরা আমাদের চরিত্রটাকে দেখি যে হ্যাঁ এরকমভাবে হচ্ছে, এইভাবে হয়তো কম্পোজিশন হবে, ওটা তো স্যার বলে দেবে।
তারপর আমরা সেইভাবে সব করব। আমাদের পার্টটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমরা যখন স্ক্রিপ্ট পাই। বাট এখন ডিরেক্টরের হাতে যখন একটা স্ক্রিপ্ট থাকে, ডিরেক্টর পুরো সিনেমাটার কথা ভাবে। একজন আর্টিস্ট তার ক্যারেক্টারের কথা ভাবে, বাট ডিরেক্টর সবার ক্যারেক্টারের কথা ভাবে। ডিরেক্টর লাইটের কথাও ভাবে, ডিরেক্টর কম্পোজিশনের কথা ভাবে, ডিরেক্টরের মাথায় সব কিছু থাকে। তো ইনফ্যাক্ট আমাদের দুজনের যে সিনটা ছিল আমার আর দিব্যর, সেই সিনটার সাথে আরেকটা সিন লিঙ্কড ছিল। মানে আমরা এক্স্যাক্ট, শ্রীদা আমাদেরকে এত সুন্দর করে গাইড করে দিয়েছে যে ওই দুটো সিন কি সুন্দরভাবে সিঙ্ক হয়ে গেছে, সেটা এখন এডিটের পর যখন আমরা ডাবিংয়ে গেলাম তখন আমরা ওই পার্টটা Exactly. দেখতে পারলাম। এবং sorry, সবকিছু হ্যাঁ। মাথায় থাকে, সেটাই আমি বলছি। হ্যাঁ, মানে তো শ্রীদা। এবারে হয়তো কখনো কি হয়, নিজেদের পুরো মানে একটা ইউনিট যখন রান হচ্ছে তখন তো পুরোটা একটা পরিবারের মতো। এবার তখন কি হয়, কখনো কখনো কোনো কারণে হয়তো এবার সবাই যদি সেম এফার্টটা দিতে গিয়ে একটু যদি এদিক ওদিক হয়, তখনও হয়তো আমরা হয়তো আমাদের ভাই, আমার ভাইকে বা আমার বোনকে, সে ধরো হাত থেকে একটা কিছু ফেলে দিল অথবা কিছু একটা করে দিল, তো আমি তাকে এটা আদরের ছলেই আর কি বলে, আরে আর কি করলি, এটা এরকম করলে কি করে হবে, বাট শি ইজ মাই সিস্টার, আমি তাকে ভালোবাসি, তো আমি তাকে বকছি, তো এরকম ব্যাপার। বাট আমরা দেখেছি কাউকে বকা খেতে, বাট সেটা এরকমও নয় যে খুব একটা বাজে ব্যাপার, একটা ক্যাওস হয়ে গেছে, এরকম একদমই নয়। বাট আমরা ইনিশিয়ালি ভয় ছিলাম যে যদি বকা খাই বা কিছু, বাট সেরকম কিচ্ছু হয়নি। তবে উনি ইশারায় কথা মানে ইশারায় বুঝিয়েছেন অনেকবার আমাদেরকে। আমার মনে আছে আমার একটা শর্ট ছিল, আমি বললাম 3টে চুল, হ্যাঁ 3টে চুল, ও না হ্যাঁ 3টে চুলটা না, আচ্ছা একটা শর্ট ছিল গম্ভীরাতে, তো আমাকে উনি বললেন যে এখান দিয়ে বেরিয়ে যাবি। তো উনি ফার্স্টে বলেন যে কোন দিক দিয়ে বেরিয়ে যাবেন। এবার আমার না জিজ্ঞেস করতে ভয় লাগছে, ওনার ঠিক এর আগে কারোর সাথে একটা বচসা হয়েছে কিছু নিয়ে, সে তার কিছু একটা দেওয়ার ছিল, সে সেটা ঠিক করে দেয়নি। তো আমি ওনাকে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছি যে আমি কোন দিকে যাব। আমি কিছু না, আমি শর্টটা যখন টেক হচ্ছে আমি ডান দিকে চলে গেছি, উনি আমাকে মানে বলেননি কোন দিকে যেতে হবে, আমি আর জিজ্ঞেস করিনি, ডান দিকে চলে গেছি, ওই শটটা ওকে হয়েছে, উনি দূর থেকে দিব্য ব্যাস। তো উনি ফ্লোরে এরকম থাকেন, বাট মাঝে সাঝে মানে উনি কাজের মধ্যে খুব ঢুকে যান, আর মানুষটা সত্যি খুব মিষ্টি মানুষ। মানে ওনারকে হয়তো আমরা অনেকভাবে শুনেছি যে উনি খুব রাগী, অমুক তমুক, বাট ব্যাপারটা সেরকমটা নয়। আচ্ছা, পর্দায় দেখা যাবে না, কিন্তু বাস্তবে দুই বউকে নিয়ে পাশাপাশি দিব্যর অভিজ্ঞতা কেমন? এখনের কথা বলছে। এখনের কথা বলছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 এবারে না আমি এখন এটা বুঝতে পারছি না, ভাবতে লেগেছে না কোথায় হঠাৎ করে এরকম মানে দুই বউয়ের অভিজ্ঞতা। দেখো, আমি যদি পর্দার কথা যদি বলি, তাহলে লক্ষ্মীপ্রিয়া ছিলেন হচ্ছে মানে প্রভু ওনাকে ভালোবাসতেন এবং খুবই ভালোবাসতেন, এবং প্রভু যখন শ্রীহট্ট জয় করে ফিরছেন সেই সময় লক্ষ্মীপ্রিয়া আর কি মারা যায়। মারা যান কালসর্পের মানে কামড়ে। তো লক্ষ্মীপ্রিয়াকে বলা হয় মা লক্ষ্মী বলা হয় আর কি, এবং গৌরাঙ্গ শ্রী রাধা এবং শ্রী বিষ্ণু মানে শ্রীকৃষ্ণর সম্মিলিত অবতার। তারপরে বিষ্ণুপ্রিয়ার সাথে বিয়ে হয়, কিন্তু বিষ্ণুপ্রিয়া সবটা দিয়েই প্রভুকে ভালোবাসে, প্রভু ভালোবাসতেন, কিন্তু কোথাও গিয়ে লক্ষ্মীপ্রিয়ার জন্য তারপর, মেনে নিতে হ্যাঁ, পারেননি মানে বিষ্ণুপ্রিয়াকে। ব্যাপারটা হ্যাঁ এটাও ঠিক, এবং তারপর সব ছেড়ে তো উনি চলে যান আর কি। কিন্তু গল্প বাসর রাতেই চলে যায়। গল্পটাই আমাদের বলে দিল। না, মজার কথা, এটা সবাই জানে, এটা মানে একটা খুব দেখো common story। মজা আমরা সবসময় করি, এবং সেটা পর্দার ভেতরে হোক বা পর্দার বাইরে হোক, বা এখন ইন্টারভিউ দিতে গিয়েও আমরা মজা করছি কোনো না কোনোভাবে। তো আমাদের চেষ্টাই থাকে যে আমরা একসাথে হই হুল্লোড় করে মিলেমিশে কাজটা করব। বিশেষ করে আমি একটা জিনিস মনে করি যে আর কতক্ষণ গম্ভীর থাকবো, মানে গম্ভীর থাকার একটা লিমিট আছে। তো আমার মনে হয় সেটা খুব তাড়াতাড়ি অতিক্রম করে ফেলি আমি পার্সোনালি। তো আমি খুব বেশিক্ষণ গম্ভীর থাকতে পারি না, আমি কিছু না কিছু বলতেই থাকি, ওদের পেছনে লাগতেই থাকি। বিশেষ করে ও 3 বা 4 বার ট্রেলারটা দেখেছে, ব্যাস, গানটা দেখেছে, এটা নিয়ে আমি 326 বার অনেকবার বললো, এটা 326 বার এটা নিয়ে বললো, ও গুনেছে, 326। 326 বার। কিন্তু কি দিব্য পাপ যদি কি করেছে। headphoning করে, আমি দুজনকেই হ্যাঁ গো, জিজ্ঞেস করবো, যেটা হ্যাঁ গো হয় করে, সত্যি? প্রচুর করে গো। আমি তো ভাবতাম আমি পৃথিবীতে না, যাই হোক, আমি হয়তো সব থেকে বেশি কথা বলি, আমি ভাবতাম এটা, তারপর বুঝলাম যে না, নো, আরাত্রিকা ইউ আর রং, তুমি বেশি কথা বলো না, দিব্যই সব থেকে বেশি কথা বলে। হ্যাঁ, কোনো বক্তব্য আছে? না বক্তব্য না, আমি একটু আগে এই মাঠটা দেখে ওকে বলছিলাম, দেখো এই মাঠটা এত সুন্দর, হ্যাঁ, cricket মাঝখানে একটা খেলবো। পিচ সমানে বলেছে ক্রিকেট একটা খেলবো। সুন্দর মানে ক্রিকেট খেলা হবে। অ্যাকচুয়ালি মানে মাঠ দেখলে খেলতে ইচ্ছা করে, আমাদের প্রত্যেক রবিবার অ্যাকচুয়ালি খেলা হয়,
আমি লাস্টে বলেছি আর একবার যদি তুমি বলো, বলছি তাহলে কি করবে, তাহলে মারবো এখানে বসে। মাথাটা মোটামুটি একটু ঠিক আছে, শান্ত। আমি বুঝতে পারছি দিব্যকে আমরা এটা ভাবি শান্ত শিষ্ট কম কথা, সেটা নয় নাকি? না না, ও লেকচারিং করে, মজা আমি করে। মানে খুব খুব একটা শান্ত নই। কার একটা পাঞ্জাবি কে খুলে বসে পরে, থাকতে পারে? কার একটা পাঞ্জাবি খুলে রানাদাকে বলেছে আমাকে দাও আমি পরবো। হ্যাঁ, আমি রানাদাকে বললাম যে আমাকে এই জামাটা দাও, বললো পারভেজকে বল এক্ষুনি এই মুহূর্তে দিয়ে দেবে। তো আমি এখন পারভেজদাকে বলিনি, আমি ইন্টারভিউটা দিয়ে পারভেজদাকে বলবো যে আমার এটা লাগবে, আমাকে দাও। এবং আমার ওটা পছন্দ। আর ওইটা বলো না, ফোন করলে উঠতে না তুমি। ও হ্যাঁ, এটাও বলতে হবে, এটা বলে দিই। আজকে আমাদের এখানে 4টে আসার কথা ছিল, কারণ 5টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তা আমি দুপুরবেলা আমি ফোন করে বললাম যে আমি রাজারহাটে আমার একটা কাজ ছিল, তো সেটা শেষ হয়েছে, আমি হয়তো একটু আগে পৌঁছে যাব। বলছে হ্যাঁ তুই চলে আয়, কোনো ব্যাপার নেই। তো আমি এখানে এসে ওইখানে একটা রুম ছিল, সেই রুমে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি রুমে আমাকে কেউ কফি দিতে এসছে, আমি দেখলাম যে অনেক সন্ধ্যা হয়ে গেছে। এবার আমি বললাম যে অনুষ্ঠান শুরু হয়নি, প্রায় 5টা বাজতে যায়, কী ব্যাপার? বলছে হ্যাঁ সবাই তো চলে এসছে, অনুষ্ঠান শুরু হবে। আমি বললাম কেউ আমায় ডাকেনি? বলছে কেউ ডাকেনি তোমাকে? আমি বললাম না, আমাকে কেউ ডাকেনি। দেখছি আরাধ্যি ভাইব্রেট হচ্ছে ফোন। আমি কোথায়, কেউ কাউকে দেখতে সবাই পাচ্ছি চলে না আমি। এসছে। আমি ওখানে ঘুমিয়েছিলাম, ও ফোন না করলে আমি মানে ঘুম থেকেই উঠতাম না। তারপর আমি চোখ ডলতে ডলতে এখানে এসে এসছে। আমি Good ডিরেক্ট morning. না শেষ করবো, দুজনেই দেখছিলাম গানে লিপ মানে গান গাইছিলে, দুটো লাইন দিয়ে শেষ করবো। ওই দেখো ও খুব ভালো গান গায়, না আমি গাইবে। ভালো গান গাইতেই পারিনি, একদমই গাইতে আমার পারিনি। গলাটা দেখো দুজনেই না, ধরে পুরো দুজনেই একদম। গান শুনছিলে, গান করছিলে, দু লাইন। হ্যাঁ মুখস্থ আমি আহ, দেখছিলাম। ও দেখো গান আমি গাইতে পারি না, সত্যি কথা। ও আগের দিন ইস, হ্যাঁ, না, 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 গান ও গান। ও ও শুরু করুক না। আচ্ছা যে কেউ একজন কেন? তুমি জিনিসটা ভালো করেছো। See, জিনিসটা ভালো। যে যেটাতে গান এটা পারফেক্ট, ছেলে খেলা নয়। ছেলে খেলা তাহলে তো আমার গাওয়াই উচিত না। এখানে কারা কারা, জয়তী চক্রবর্তী আছেন এখানে, কবি সুমন স্যার রয়েছে, মানে আমি ভাবতে পারছো তোমরা এরকম করো না। গান গান সুন্দর হবে, কৃষ্ণ নাম কি আর যার যার মতো। আচ্ছা আমি জানি যে কীর্তন করতে গেলে ভক্তি লাগে, সুর টুর ম্যাটার করে না, তাই প্লিজ এটা ক্ষমা করে দিও, ধৃষ্টতা এটা আমার। তাই হ্যাঁ ডেফিনেটলি তিনজনে, আমি তো একা করবোই না। শুরু করো। আমরা অনেক কথা বলেছি, তুই শুরু কর। কি মানেটা কি? না না তুই শুরু কর, তুই শুরু কর। হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। আমার গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। থ্যাংক ইউ। একাই করলাম সেই। দর্শকদের এটুকুই বলবো যে এই দেখো আরও 5টা ছবি রিলিজ হয় প্রত্যেক বছর, আরও অনেকগুলো ছবি রিলিজ হয়, তার মধ্যে হয়তো এটাও রিলিজ হচ্ছে। একটু আগে শুভশ্রীদিও ইন্টারভিউতে বলছিলেন যে এটা হয়তো রিলিজ হওয়ার পর দেখা হবে যে বক্স অফিসে কত টাকা কালেক্ট করলো বা কিছু, একটা গতিধারার মধ্যে যেরকম ছবির যা যা রুল থাকে সব কিছুই করা হবে এবং সেটাও বিচার করা হবে এবং সব কিছু নিয়ে কথা হবে। কিন্তু কোথাও গিয়ে আমাদের প্রত্যেকের মনে হয়, গোটা টিমের মনে হয় এবং অনেক দর্শকেরও সেটা মনে হয়, তারা সেটা কমেন্টে জানিয়েছেন, অলরেডি তারা বলেওছেন যে এই ছবিটা একটা ইতিহাস হয়ে থেকে যাবে এবং এটা থেকে যাবে। এই ছবিটা কোথাও গিয়ে থেকে যাবে, সেটা রেজাল্ট যাই করুক, ছবিটা কোথাও গিয়ে থেকে যাবে। এই ছবিটার বহু এক্স ফ্যাক্টর আছে যার জন্য এই ছবিটা অন্য ছবির থেকে একটু হলেও স্পেশাল, অনেকটাই স্পেশাল আমি বলবো। এই ছবিটা ইতিহাসে প্রথমবার কোনো ছবি, পৃথিবীতে প্রথমবার ইতিহাসে কোনো ছবি, এটা আমি অনেকবার ইন্টারভিউতে বলছি, এটা একটা সত্যি দারুণ একটা ফ্যাক্ট, ওই জন্য আমার বারবার বলতে ইচ্ছা করে এবং আমি আবারও বলছি, আমরা জগন্নাথ পুরীর মন্দিরে দাঁড়িয়ে শুটিং করেছি। সেখানে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, সেখানে ক্যামেরাও নিয়ে ঢুকতে দেয় না। কোনো উড়িষ্যার ছবি, কোনো হিন্দি ছবি বা এর আগে কোনো বাংলা ছবি বা ইংলিশ ছবি, যে কোনো ছবি, পৃথিবীর কোনো ছবি ওখানে শ্যুট হয়নি। আমরা মন্দিরে দাঁড়িয়ে থেকে শ্রী ভগবানের রথের সামনে সেখানে আমরা শুটিং করেছি এবং আমি মহাপ্রভুর বেশে শুটিং করেছি। এটা আমি জানি না কোন মানে জন্মের পুণ্য ফল। এবং এই ছবিটার আরও অনেক এক্স ফ্যাক্টর আছে
অনেক কিছু আছে, 3টে গল্প আছে এবং 3টে গল্পে 3টে সময় আছে এবং প্রত্যেকটা একটার সাথে একটা ইন্টারলিঙ্কড ওতপ্রোতভাবে জড়িত, এবং তার যে একটা মধু আছে, তার যে একটা পরদে পরদে যে রস, মানে এটা না গল্পটার কোনো ওয়ান লাইনার নেই, এটা বলে বোঝানো যাবে না। আপনারা হয়তো ট্রেলার দেখে কিছুটা হয়তো আঁচ করতে পেরেছেন, গল্পটা হয়তো এরকম, গল্পটা হয়তো ওরকম বা এরকম এরকম, হয়তো সিনেমা হলে গিয়ে দেখলেন সবটা বদলে গেল, আপনাদের এক্সপেকটেশনের থেকেও হয়তো আপনাদের বেশি ভালো লেগে গেল। তো আমার মনে হয় যে আপনাদের এই বড় দিনে লহ গৌরাঙ্গের নামরে বড় ছবি দেখতে যাওয়া উচিত। ঠান্ডাও বেড়েছে, তো এই মানে শীতলতম দিনে এই যে প্রেমের উষ্ণতা, মহাপ্রভুর যে উষ্ণতা, ওনার থেকে তো বড় প্রেমিক কেউ নেই, তো সেই উষ্ণতা উপভোগ করার জন্য দিস ইজ দ্য আইডিয়াল টাইম। গো অ্যান্ড ওয়াচ আওয়ার ফিল্ম। 25শে ডিসেম্বর আমাদের ছবিটা রিলিজ হচ্ছে। আমার প্রথম ছবি, ওরও প্রথম ছবি। তো আমরা প্রত্যেকে ছবিটার পেছনে প্রত্যেকে পুরো টিম খেটেছে, এবং এটা 8 বছরের রিসার্চ। এই ছবিটার স্ক্রিপ্টটা 8 বছরের রিসার্চ, এবং এই ছবিটা আমার মনে হয় ভালো হবে। পার্সোনালি আমার তো ট্রেলারটা তো খুবই ভালো লেগেছে আজকে। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। গো অ্যান্ড ওয়াচ প্লিজ। থ্যাংক Thank you. অল দ্য বেস্ট। এক্ষুনি বলছিলেন যে তুমি একটা ট্রান্সে চলে যেতে এই শুটিংটার সময়, এবং এখানে যখন দেখছিলাম তুমি নাম করছিলে মঞ্চে, সত্যি মনে হচ্ছিল মনে হচ্ছিল সেই নটি বিনোদিনী, যদিও আমরা দেখিনি, আলাদা করতে পারছিলাম না। একটু যদি তোমার অভিজ্ঞতাটা বলো, এই অনুভূতিটা বলো। আমি যেটা সবসময় বলছি, এটা একদম দৈবিক একটা এক্সপিরিয়েন্স। যেহেতু আমি নিজে একজন স্পিরিচুয়াল মানুষ, আমি বিশ্বাসই করি যে আমরা প্রত্যেকে এই পৃথিবীতে এক একটা চোখের পাতাও ফেলি ওনার ডিসিশনে। সো আমার কোথাও সত্যিই মনে হয়, আমি বিশ্বাস করি যে এটা ওনারই নির্বাচন, যারা যারা এই ছবিতে কাজ করেছেন, যে 2025-এ দাঁড়িয়ে আমার গল্প তোরা আবার বলবি। সো সেটার পার্ট হতে পারে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। তুমি আজ কৃষ্ণ নাম শুনতে শুনতেও চোখ বন্ধ করে শুনছিলে, মানে তুমি এটা বোধহয় একটা এরকম- ফিলিংস, এটা আসলে ভীষণ পার্সোনাল। এক একজন এক এক রকম করে ওনাকে ফিল করে। সো এটা ভীষণ ন্যাচারাল, ভীষণ অর্গ্যানিক। তো মানে ধরো তুমি যেভাবে ভগবানের সাথে কনভারসেশন করো, আমার কনভারসেশন একদম আলাদা হবে। সো এটা ভীষণ পার্সোনাল, আমার অনুভূতিটা এরকমই। আমি হয়তো ভগবানের ক্ষেত্রে ভীষণ এক্সপ্রেসিভ। অনেক ছবি করেছো, কিন্তু এই ছবিটা বোধহয় শুধু কাজ নয় তোমার, তার বাইরেও অনেক কিছু আমার মনে হয়। একেবারেই তাই। বিশেষ করে যখন আমি চৈতন্য হতাম, তখনকার যে এক্সপিরিয়েন্স, সেটা না আমি কোনো বাক্যে ব্যাখ্যা করতে পারবো না। সেই সময় যে আমি কি ফিল করেছিলাম, সেই সময় যে আমি কোথায় চলে গেছিলাম, আমি সত্যিই বলতে পারবো না। মানে ভগবানের ইচ্ছে না থাকলে হয়তো সেটা হতো না। এবং যখন আমাকে ছেড়ে দিতে হচ্ছিল ওনাকে আমার শরীর থেকে, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। শুভশ্রুতি, পুরো ছবিটাই ভীষণ স্পেশাল তোমার কাছে। তোমাদের কেমন লাগলো ট্রেলার? মানে রোমহর্ষক বেশ। কিন্তু তুমি একটু যদি বলো, ছবিটা তো পুরোটা তো দর্শকেরা দেখতে যাবেনি, তখন তাদের ব্যাপার। তোমার কাছে বিশেষ মুহূর্ত পুরো এই ছবিটার জার্নিটার মধ্যে দিয়ে যেটা বললাম একটু আগেই, যেটা আমি ডিসক্রাইব করছিলাম, যে ডিউরিং দ্য শুটিং যেভাবে আমি কোন জায়গায় যে চলে গেছিলাম, সেটা আমি কোনো বাক্য দিয়ে বিশ্লেষণ করতে পারবো না, কারণ এটা ভীষণ পার্সোনাল। মানে আমি ট্রান্সে কেন চলে যেতাম, কিভাবে মানে যেহেতু টেকনিক্যালিও আমাদেরকে অনেক কিছু জিনিস মাথায় রেখে কাজ করতে হয় না, আমার পুরোপুরি ক্যারেক্টারের মধ্যে সাবমিশন থাকা সত্ত্বেও একটা পার্সেন্টেজ অফ ব্রেন আমাকে কিন্তু টেকনিক্যালি জিনিসগুলো বিষয় মাথায় রাখতেই হবে। আমাকে লাইটটা নিতে হবে, ক্যামেরাটা ঠিক করে নিতে হবে। তা সত্ত্বেও কিন্তু অদ্ভুত একটা স্পিরিচুয়াল জার্নি এই ছবিটার মধ্যে দিয়ে আমার হয়েছে। থ্যাংক ইউ। স্বর্ণাথ করে লেখা থাকবে, তাহলে ছবির মধ্যে এমন কিছু আছে যেটা দেখার পরে সত্যি এটা স্বর্ণাথ করে থাকবে তোমার? আপনার কি মনে হয় না যে মহাপ্রভু নিজেই থাকছেন যখন, তখন আর কি স্বর্ণাক্ষর, মানে এটা ছাড়া আর কি বিষয় থাকতে পারে? হয়ে গেছে, থ্যাংক ইউ। খানিকটা সৃজিত মুখার্জি, মানে সৃজিত দাও বললেন খানিকটা তো বটেই, এবং কিছুটা বটেই রেফারেন্স পয়েন্ট, ইয়েস সৃজিতদা, কিন্তু পুরোটা কিনা আমি জানি না, কারণ আমি এতটা ব্যক্তিগতভাবে সৃজিতদাকে চিনি না এখনো।
আমার আমার চরিত্রটার একটা যে জিনিসটা বেশি ভালো লেগেছে, বা চরিত্রটা বলে না যে তুমি কোন চরিত্রটা করতে, এই ছবিটা আমার মনে হয় আমি বারবার এটাই করতাম, কারণ এই চরিত্রটা বোধহয় সব থেকে বেশি লেয়ার্ড। সবারই ভীষণ আলাদা রকমভাবে লেখা হয়েছে, তাও আমার মনে হয় আমার চরিত্রটা ভীষণ লেয়ার্ড, কারণ এই মেয়েটার কাজের জায়গা দেখানো হয়েছে। যদি ধরে নিই আমরা ভীষণ যেরকম ভাবি ডিরেক্টর মানে যারা করা ভীষণ বকে দিল টাইপস নয়, ওর যেরকম অথরিটি আছে, খুব সুইটলি হ্যান্ডেল করে। সব ডিরেক্টর তো এরকম নয় যে প্রচণ্ড বকাবকি করলো, প্লাস ওর একটা ব্যক্তিগত জীবন আছে যেখানেও আবার ভীষণ বাচ্চার মতো। তো ওই আমার মনে হয়েছে ভীষণ দু তিন রকমের কি বলবো চরিত্রটার দিক দেখতে পেয়েছি এই ছবিটা। সেই জায়গা থেকে আমার চরিত্রটা খুব কাছের। প্লাস সৃজিতদার মতো কিনা, সৃজিতদা ব্যক্তিগত জীবনে কতটা কী নরম সেটা না হয় আমরা যাচ্ছি না, কিন্তু হ্যাঁ রেফারেন্স পয়েন্ট সৃজিতদা। এবং সৃজিতদা এটা বলেওছে আমাকে যে তুই আমায় দেখে নিবি সেটে। তো দেখেছি, কিন্তু সৃজিতদাকে কপি করা ভীষণ ডিফিকাল্ট। তো আমরা যতটা চেষ্টা করেছি বলে, বা আমার এক্সপিরিয়েন্স অন্যান্য ডিরেক্টরের সঙ্গে, সেই দেখা থেকে মিলিয়ে মিশে একটা চরিত্র হয়েছে আর কি। সৃজিতা বলছিলেন যে যখন তোমায় কিছু বলছে না তুমি অবাক হয়ে যাচ্ছে যে ভালো অবাক হয়ে যাচ্ছে মানে আমি রীতিমতন মানে বিদ্রোহ টাইপের, কি হচ্ছে মানে ঠিক হচ্ছে ভুল হচ্ছে কিছুই বলছো না। এবার ন্যাচারালি প্রত্যেকটা ডিরেক্টরের নিজস্ব একটা ধরন থাকে কাজ করার। আমি প্রথম কাজ করছি, তো আমার চাপ হয়েছে যে কিছু বলছে না তার মানে কি আমি ঠিক করছি না। এই সিনেমা করতে গিয়ে আমি জেনে গেছি যে সৃজিতদা যখন কিছু বলে না মানে ঠিক আছে। তো এইটা একটা সমস্যা হয়েছিল ইনিশিয়ালি, বাট তারপর বুঝে গেছি। সৃজিতদা তিনটে সময়কে ধরা এবং এর মধ্যে একটা রহস্য আছে তোমার, যদিও রহস্য তুমি বেশ কিছুদিন হলো শুধুই রহস্য ছবি সেটা নয়, মানে রহস্য নিয়ে ছবি, কিন্তু এখানে একটা রহস্য রেখে দিয়েছে এবং শেষে কি আমরা উত্তরটা পাবো? যেমন ঈশার পরিচয় মানে অভিনেতা বলছেন যে এন্ডিংটাই বললেন, এখানেও কি তাই মানে এন্ডিংটা তুমি দর্শকদের জন্য রেখেছো? জানি না, আমি দেখতে হবে, 25 তারিখ যাবো দেখতে, দেখি কি হয়। তুমি বলো। আমি সত্যি জানি না, আমার কোনো আইডিয়া নেই। এডিট টেবিলে কী রাখা হয়েছে আমি কি করে জানবো? কিছু একটা তো রাখা হয়েছে এডিট টেবিলে, দেখা যাক কী রাখা হয়েছে। আচ্ছা, এই ছবিতে আমরা দুটো জেনারেশন দেখতে পাচ্ছি, এমনি শুভশ্রীদি সিনিয়র রয়েছেন, তেমনি যারা নতুন যারা ডেবিউ করলেন তারাও রয়েছে। এই দুজনের ক্ষেত্রেই যখন তুমি গাইড দাও তখন কীরকম গাইডেন্স হয়? কারণ নতুনদের জন্য এক রকমের গাইডেন্স থাকে, সিনিয়রদের জন্য আরেক রকম। আমি ওরকম নতুন সিনিয়র বলে দিই না, প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রীর নিজস্ব একটা স্টাইল থাকে কাজ করার। শুভশ্রীর একটা আবহ তৈরি করে দিয়েছিলাম আমি, যে আবহের মধ্যে ও তো মাঝে মধ্যেই সেই ট্রান্সটায় চলে যেত, কারণ ও নিজে জগন্নাথ দেবের ভক্ত, শ্রী চৈতন্য দেবের ভক্ত। তো যখন চৈতন্য রূপে অভিনয়টা করতো, নটি বিনোদিনী যখন স্টেজে চৈতন্যর অভিনয় করছেন, সো শি ইউজ টু গেট ইনটু দিস ট্রান্স। সো এই ট্রান্সটা সংরক্ষণ করার দায়িত্ব আমার ছিল। সো একইভাবে ঈশার সঙ্গে কাজ করার বা ঈশার কাছ থেকে পারফরমেন্স বার করার টেকনিকটা আলাদা, সেটা আবার একটা অন্যরকম। ঈশা প্রথমের দিকে খুব চিন্তিত হয়ে পড়েছে যে আমি কিছুই বলছি না, মানে সুজিতা তুমি কিছু বলছো না কেন? আমার বক্তব্য ছিল যে না, কিছু ভুল হলে আমি বলবো, আপাতত কিছু ভুল হচ্ছে না, ভালো হচ্ছে না, তাহলে তুমি ভালোটা বলো। আমার যে হ্যাঁ ভালো বলছি যে আয়োগ করলে না। তারপর উই হ্যাড আ চ্যাট, অ্যান্ড তারপরে যেটা হলো যে আমার মনে হয় যে এই ধরনের ছবিতে না সেটটা একটু শান্ত হলে সবার অভিনয় করতে সুবিধা হয়। এবং আমার কলাকুশলী টেকনিশিয়ানদের, জুনিয়র টেকনিশিয়ানদেরও বলা ছিল যে একটু শান্ত রাখতে হবে সেটটা। আর নতুন দিব্য, what I loved about দিব্য অ্যান্ড ইনফ্যাক্ট অ্যাবাউট অরাত্রিকা অলসো, দুজনেই খুব প্রিপেয়ার্ড হয়ে সেটে এসেছিলো। এইটা খুব খুব ইম্পর্টেন্ট, ওই জোনে ছিল, মানে মানসিকভাবে ওই চারিত্রিক জোনটাই ছিল, সেটা খুব সুবিধা হয়। যেটা বারবার সবাই বলছে যে এই ছবিটা কি কোথায় যাবে, সেটা কিন্তু ইতিহাসে একটা নাম হয়ে থাকবে, সেটা নিয়ে কি হ্যাঁ বলবে? হ্যাঁ, মানে আমরা কি সত্যি এখন আমাদের কি মনে আছে যে জাতিস্বরের প্রথম সপ্তাহে কি ব্যবসা ছিল, কিংবা চতুষ্কোণের সেকেন্ড উইকেন্ডে কত ফুটফল ছিল? না, কিছু ছবি থেকে যায়, এটা ইতিহাসের অংশ হয়ে যায়। ছবিটাই মনে থেকে যায়, তার দৃশ্যগুলো মনে থেকে যায়, তার গান মনে থেকে যায়, তার চরিত্রায়ন মনে থেকে যায়, তার সম্পূর্ণ যে ইম্প্যাক্ট সেটা মনে থেকে যায়। সেখানে সংখ্যা একটু নগণ্য হয়ে পড়ে। এই ছবিটাও খানিকটা সেরকম। সৃজিতদার ছবির মধ্যে ছবির যে পরিচালক, সেটাকে আসলে সৃজিত মুখার্জি যেভাবে ডেডিকেশন দেখলাম, বিরক্তি দেখলাম, কিছুই বলতে চাইছেন না। খানিকটা তো হয়, সেটা অটোগ্রাফিও ছিল ইনফ্যাক্ট। ইন্টারভেল অবধি তো ডেফিনেটলি ইন্দ্রনীলের চরিত্র, শুভব্রত, আমি এবং অটোবায়োগ্রাফিক্যাল তো বটে। এখানেও
ঈশা অবভিয়াসলি তার হাতের কাছে সবচেয়ে রেডি রেফারেন্স ছিল সৃজিত মুখার্জি, সো ও ওখান থেকে অনেক কিছু তুলেছে চরিত্রে অবভিয়াসলি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। ঈশ্বরে বিশ্বাসী কি আমি? মনে হয় না ঈশ্বরকে আমি বিশ্বাস করেন, জানি না। সৃজিত আমার সামনে বড় হয়ে উঠলো, এখন আমি বুড়ো হয়ে গেলাম, আমার ছেলে বড় হয়ে গেল। ও বলে ও আমার ছেলে, বলে আমি বলতে বাধ্য হয়েছি ও আমার ছেলে। আমার বিশেষ আনন্দ হচ্ছে যে আমার একটা গান আছে, এই প্রেমহীন সময় বলছি তোমায় ভালোবাসি। এরকম প্রেমহীন সময় খুব বেশি আসেনি, ভয়ঙ্করভাবে এসেছিল একবার, যখন খুব একটা ইন্টারেস্টিং টার্নিং পয়েন্ট ইতিহাসের। বল্লাল সেন, লক্ষণ সেন বর্ণবাদ সৃষ্টি করেন। বাঙালি বর্ণবাদ জানত না এবং সংস্কৃতকে করেছিলেন রাজভাষা, বাংলাকে নয়। সেখানে তারা বলতেন যে রামায়ণ মহাভারত এগুলি যারা বাংলা ভাষায় অনুবাদ করবে তাদের কি যেন একটা নরকে নিক্ষেপ করা হবে। এরকম সময় গৌড় আক্রমণ করেন বখতিয়ার উদ্দিন খিলজি। তিনি ব্রাহ্মণদের দূর করেন, অব্রাহ্মণদের গায়ে হাত দেননি। ক্রমশ সিংহাসন পান যিনি, তার নাম নৃপতি আলাউদ্দিন হুসেন শাহ। এরই আমলে শ্রী চৈতন্যদেবের আগমন। সেই সময় 50 জনেরও ওপর বাঙালি মুসলমান কবি বৈষ্ণব পদ রচনা করতেন। তাদের একজনের নাম ছিল শেখ কবির। এই নাম থেকেই আমার নামটা নেয়া, কবির সমান। এবং আশ্চর্য ব্যাপার হলো এই যে এই মানুষটি, যিনি নিজে বাঙালি ছিলেন না, বোধহয় তুর্কি ছিলেন, তিনি কিন্তু বাংলাকে করেন রাজভাষা। চাঁদ কাজী ছিলেন সেই সময় নবদ্বীপের গভর্নর। চাঁদ কাজী নিজে শ্রী চৈতন্যের ভক্ত ছিলেন, কিন্তু একটা ভুল বোঝাবুঝির ফলে চৈতন্যদেব যখন তার বিশাল দলিত বাহিনী নিয়ে, তাদের মধ্যে দলিত এবং মুসলমান দুই ছিলেন, যখন চলেছেন পুরীর দিকে, তখন তাদের উপর একটা আক্রমণ হয়। তার মধ্যে চাঁদ কাজীর লোকজন কিঞ্চিত জড়িত ছিলেন বলে মহা তিরস্কার করেন তাকে হুসেন শাহ। উনি ক্ষমা চান এবং সেই আমলটা খুব অদ্ভুত আমল, যখন ভালোবাসা একটা নিশানের মতো উঠছে।